27 মার্চ 2025 ভারতবর্ষের বুকে এক মন্দিরের পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো আদালত। সেই পুরোহিতের অপরাধ, সে এক নায়িকাকে খুন করেছে। কিন্তু একটা মন্দিরের পুরোহিত আচমকা কোনো নায়িকাকে খুন করতে যাবে কেন? এখানেই এই চাঞ্চল্যকর ঘটনার সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে রয়েছে, যা শুনলে হয়তো আপনিও বাদবাকিদের মতো আসল দোষীকে আইডেন্টিফাই করতে গিয়ে ধন্দে পড়ে যাবেন। কারণ এখানে খুন হওয়া নায়িকার জীবনে এমন একটা অতীত লুকিয়ে ছিল যা বড়ই ভয়ঙ্কর। আপনারা সবাই নিশ্চয়ই দৃশ্যম সিনেমাটা দেখেছেন। পুলিশের দাবি, এই খুনের ঘটনাটায় তারা লাশ লুকানোর টেকনিকের সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল খুঁজে পেয়েছেন দৃশ্যম সিনেমার। হ্যাঁ, সেই দৃশ্যম যেখানে বিজয় সালগাঁওকর গিয়ে পুলিশ স্টেশনের ভিতরেই পুঁতে রেখে এসেছিল আইজি মীরা দেশমুখের ছেলের ডেড বডি। তবে এক্ষেত্রে জায়গাটা পুলিশ স্টেশন না হলেও সেটা ছিল একটা গভর্নমেন্ট অফিস। নমস্কার, আমি সুজয় নীল। আজ ভিডিও শুরুতে একটা তথ্য দিই, যেটা রিসার্চ করার সময় জানতে পেরে আমিও চমকে গেছিলাম। ভারতবর্ষের বুকে যেমন প্রতিদিন প্রায় 67,000 নতুন প্রাণের জন্ম হয়, ঠিক তেমনই এই দেশে প্রতিদিন প্রায় 82 জনকে খুন হতে হয়। তাও এই রিপোর্টটা 2022 সালে শেষবার প্রকাশিত হয়েছিল। তারপর আরো 3 বছর কেটে গেছে, দেশে ক্রাইমের সংখ্যা আরো বেড়েছে। কিন্তু আমাদের আজকের এই ভিডিও যে কেসটি নিয়ে, সেখানে খুনি একজন সৃষ্টিকর্তার উপাসক আর ভিকটিম একজন গ্ল্যামার দুনিয়ার নায়িকা। তাহলে কিভাবে কানেকশন তৈরি হলো এই দুই সম্পূর্ণ আলাদা জগতের মানুষের মধ্যে? আর কেনই বা নায়িকাকে খুন করার পর পুরোহিত নিজে থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখালো? আমার আজকের এই ভিডিওটা শেষের দিকে আপনাদের জন্য যে টুইস্টটা অপেক্ষা করছে, সেটা কোনো মাথা খারাপ করা থ্রিলার মুভির টুইস্টের চেয়ে কম নয়। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। তারিখ 2023 সালের 5ই জুন, সময় দুপুর 1:30। আচমকায় হায়দ্রাবাদের সারুরনগর পুলিশ স্টেশনে হন্তদন্ত হয়ে একজন পুরোহিত ঢুকে পড়লেন। পুরোহিতের গায়ে শ্বেত বস্ত্র, মাথায় তিলক। থানায় ঢুকেই সেই পুরোহিত ডিউটি অফিসারের টেবিলে গিয়ে বললেন, আমার ভাগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দয়া করে ওকে খুঁজে দিন। 2 দিন ধরে ওর কোনো খোঁজ নেই। মন্দিরের একজন পুরোহিতকে এমন ছন্নছাড়া অবস্থায় দেখে ডিউটি অফিসার তাকে প্রথমে শান্ত হতে বললেন, আর তারপর তিনি এক কনস্টেবলকে নির্দেশ দিলেন ভদ্রলোকের জন্য এক গ্লাস জল আনতে। জল এলো, পুরোহিত ঢকঢক করে জলটা খেলো, আর তারপর গোটা ঘটনাটা পুলিশের সামনে বলতে শুরু করলো। আমার নাম আইয়াগিরি সাই কৃষ্ণা, আমি বাঙ্গারু মাইসামা মন্দিরের একজন পুরোহিত। আমার ভাগ্নির নাম অপ্সরা, ও পেশাগতভাবে একজন টিভি নায়িকা। গত 3রা জুন রাতে আমি আমার ভাগ্নি অপ্সরাকে শামশাবাদ এলাকায় গাড়ি করে পৌঁছে দিয়েছিলাম। অপ্সরা আমাকে বলেছিল ও নাকি ভদ্রাচালামে ওর টিভি ইন্ডাস্ট্রির কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে। ওকে শামশাবাদে নামিয়ে আমি আমার বাড়ি ফিরে আসি। কিন্তু গতকাল সকাল থেকে অপ্সরার ফোন সুইচড অফ বলছে। অপ্সরার বাড়িতে শুধু ওর বয়স্ক মা রয়েছে। গতকাল থেকে ওর কিছু বন্ধুদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও কেউ কোনো খোঁজ দিতে পারেনি অপ্সরার। তাই আজ বাধ্য হয়ে আমি আপনাদের কাছে এলাম। দয়া করে আমার ভাগ্নিকে খুঁজে দিন, আমার দিদি খুব কাঁদছে। একজন মন্দিরের পুরোহিতের এক নিঃশ্বাসে এমন কাতর আরতি শুনে ডিউটি অফিসার তৎক্ষণাৎ অপ্সরার মিসিং কেস লজ করে ফেলেন। পুলিশের তরফ থেকে সাই কৃষ্ণাকে আশ্বাস দেওয়া হয় তারা যত তাড়াতাড়ি সম্ভব অপ্সরাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু গোটা সারুরনগর থানা সেদিন ঘুণাক্ষরেও টের পায়নি যে খুনি নিজেই ভালো মানুষ সেজে তখন থানার ভিতরে বসে কুমিরের কান্না কাঁদছে। তারপর কি হলো, কিভাবে তদন্ত শুরু করলো পুলিশ, এবার সেটাই বলবো। এক বয়স্ক অসহায় মায়ের কাছে তার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সারুরনগর থানার পুলিশ। এবার পুলিশের কাছে সাই কৃষ্ণা আগে ভাগেই বয়ান দিয়ে রেখেছিল যে শেষবার অপ্সরা তার গাড়িতে চেপেই বাড়ি থেকে বেরিয়েছিল। এই কথাটাকে কনফার্ম করার জন্য পুলিশ সোজা পৌঁছে যায় অপ্সরার মায়ের কাছে। অপ্সরার মাকে তারা জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি শেষবার সত্যি সত্যি ওর মামার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল, নাকি তারপর সে বাড়ি ফিরে আবার অন্য কারোর সঙ্গে বেরিয়েছিল? আপনি কিছু চেপে যাচ্ছেন না তো? না, পুলিশের করা ক্রস কোয়েশ্চেনে কোনো নতুন তথ্য মেলে না। অপ্সরার মাও কনফার্ম করেন যে অপ্সরা সত্যি সত্যি শেষবার তার মামার সঙ্গেই বেরিয়েছিল। এইবার পুলিশ শুরু করে চিরুনি তল্লাশি। তারা প্রথমেই যেটা করে সেটা হলো সিসিটিভি ফুটেজ চেক। অপ্সরার বাড়ি থেকে শামশাবাদের যে লোকেশনে সাই কৃষ্ণা অপ্সরাকে গাড়ি থেকে নামিয়েছিলেন তার দূরত্ব প্রায় 21 কিলোমিটার। পুলিশ এই 21 কিলোমিটার দীর্ঘ পথে যে কটা সিসিটিভি ক্যামেরা বসানো ছিল তার সব কটার ফুটেজ চেক করা আরম্ভ করে। অপ্সরার বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় অপ্সরা স্বেচ্ছায় নিজেই হেঁটে গিয়ে মামা সাই কৃষ্ণার গাড়িতে ওঠে। কিন্তু তারপর আর ওই সিসিটিভিতে অপ্সরাকে বাড়ি ফিরতে দেখা যায় না। এরপর পুলিশ শামশাবাদ এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সেখানকার কোনো ফুটেজেই অপ্সরাকে গাড়ি থেকে নামতে দেখা যায় না। পুলিশ অনুমান করে
হয়তো সাই কৃষ্ণা টেনশনে ভুল ড্রপ লোকেশন বলছে, তাই তারা শামশাবাদ এলাকার থেকে খানিকটা এগিয়ে গিয়ে সেখানকার বিভিন্ন ফুটেজে আফসারাকে খোঁজার চেষ্টা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সিসিটিভি ফুটেজেই আফসারার দেখা মেলে না। কিন্তু সেটা কিভাবে হয়? একটা জলজ্যান্ত মেয়েকে তার মামা গাড়ি থেকে নামালো, আর তারপরেই কি সেই মেয়েটা হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই পুলিশ সিদ্ধান্ত নেয় পুরোহিত আইয়াগেরি সাই কৃষ্ণাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার। সাই কৃষ্ণা থানায় আসেন, আর পুলিশ যে মুহূর্তে সিসিটিভি ফুটেজের তথ্যটা ওর সামনে তুলে ধরে, সঙ্গে সঙ্গে সাই কৃষ্ণা ঘাবড়ে যায়। কারণ সে হয়তো পুলিশের সিসিটিভি ফুটেজ চেক করার বিষয়টা ধারণাও করতে পারেনি। এবার ঘাবড়ে যাওয়ার ফলে সাই কৃষ্ণার বয়ান বদলাতে শুরু করে। সে কখনো বলে আফসারাকে সে শামশাবাদে নয়, তেরুমাঙ্গা স্টপেজে নামিয়েছিল। আবার কখনো বলে আফসারাকে সেদিন বাইকে করে একটা ছেলে নিতে এসেছিল। পুলিশ বুঝতে পারে সাই কৃষ্ণা গল্প বানাচ্ছে, তাই তারা সাই কৃষ্ণাকে কড়া ডোজ দেওয়া চালু করে। আর পুলিশের কড়া ডোজের মানে আপনারা তো জানেনই। খানিকক্ষণের মধ্যেই পুলিশের কাছে আসল সত্যিটা গড় গড়িয়ে বলতে শুরু করে সাই কৃষ্ণা। কিন্তু এই নৃশংস সত্যিটার জন্য হয়তো পুলিশও প্রস্তুত ছিল না। কি সেই সত্যি? এবার জেনে নেব সেটাই। আইয়াগারি ভেঙ্কট সুরিয়া সাই কৃষ্ণা। জানলে অবাক হয়ে যাবেন, 38 বছর বয়সী সাই কৃষ্ণা বাঙ্গারু মাইসাম্মা মন্দিরের পুরোহিত হওয়ার পাশাপাশি একজন MBA গ্র্যাজুয়েটও ছিল। নিজস্ব কনস্ট্রাকশনের ব্যবসাও ছিল সাই কৃষ্ণার। এদিকে আফসারা ছিল একজন স্ট্রাগলিং টিভি অভিনেত্রী। ভাগ্নি হওয়া সত্ত্বেও সাই কৃষ্ণার থেকে মাত্র 6 বছরেরই ছোট ছিল আফসারা। ফলে ভাগ্নি আফসারার সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক ছিল সাই কৃষ্ণার। কিন্তু এই নিখাদ বন্ধুত্ব আচমকাই একদিন প্রেমে পরিণত হয়ে পৌঁছে গেল শারীরিক ঘনিষ্ঠতার পর্যায়ে। আর সেখান থেকেই গর্ভবতী হয়ে পড়ল আফসারা। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন হয়তো এই কারণেই সাই কৃষ্ণা খুন করেছিল আফসারাকে। কিন্তু না, ঘটনাটা ছিল আরো জটিল। আর সেটা হলো, একে তো সাই কৃষ্ণার সম্পর্কে আফসারার মামা ছিল, আর তার উপরে সে ছিল বিবাহিত। হ্যাঁ, সাই কৃষ্ণার বাড়িতে তার স্ত্রীর পাশাপাশি সন্তানও ছিল। আফসারা এই সমস্ত কিছু জেনেও মামা সাই কৃষ্ণার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় এবং গর্ভবতী হয়ে পড়ে। তবে তারপর সাই কৃষ্ণার ব্রেন ওয়াশে আফসারা নিজের আগত সন্তানটিকেও অ্যাবর্শন করায়। কিন্তু অ্যাবর্শনের পর থেকেই সে মামা সাই কৃষ্ণাকে চাপ দিতে থাকে তার মামিকে ডিভোর্স দেওয়ার জন্য। কারণ আফসারা চাইতো তার মামা তার মামিকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। কিন্তু সাই কৃষ্ণা এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ব্ল্যাকমেইলিং করা শুরু করে আফসারা। পুলিশ সূত্রের খবর, তারা আফসারা এবং সাই কৃষ্ণার চ্যাট ঘেঁটে এমন কিছু ব্ল্যাকমেইলিং এর মেসেজও উদ্ধার করেছে, যেখানে আফসারা তার মামাকে বলছে, হয় তুমি মামিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, নয়তো সমাজের সামনে অপমানিত হওয়ার জন্য প্রস্তুত হও। আমি কিন্তু তোমাকে এত সহজে রেহাই দেব না। ভাগ্নির এই ক্রমাগত ব্ল্যাকমেইলিংই খানিকটা সময়ের পর গিয়ে সাই কৃষ্ণাকে বাধ্য করে একটা মারণ পদক্ষেপ নিতে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী সাই কৃষ্ণার গুগল সার্চ হিস্ট্রি খতিয়ে দেখে তারা উদ্ধার করেছে যে আফসারাকে মারার কিছুদিন আগে সাই কৃষ্ণা গুগলে সার্চ করেছিল হাউ টু কিল আ হিউম্যান বিং। কিন্তু তারপর কিভাবে আফসারাকে খুন করলো সাই কৃষ্ণা, আর কিভাবে বা দৃশ্যম সিনেমার ধাঁচ অবলম্বন করে আফসারার ডেড বডি লুকোনোর চেষ্টা করলো সে, এবার সেটাই জেনে নেব। 3রা জুন রাত 8:15 আফসারাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালো সাই কৃষ্ণা। আসলে এর কিছুদিন আগে আফসারা সাই কৃষ্ণার কাছে জেদ ধরেছিল তাকে কোয়েম্বাতরে একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আফসারার এই কোয়েম্বাতর যাওয়ার প্ল্যানই সাই কৃষ্ণার মাথায় মার্ডারের মারণ ছকটার জন্ম দেয়। আফসারা বাড়িতে মাকে মিথ্যে বলে বেরোয় যে সে ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে কোয়েম্বাতর যাচ্ছে। ওরা সবাই ভদ্রাচালামে মিট করে তারপর সেখান থেকে বাস ধরে কোয়েম্বাতর যাবে। যেহেতু ভদ্রাচালামের বাস শামশাবাদ থেকে ছাড়ে, তাই মামা তাকে শামশাবাদে ড্রপ করে দেবে। আফসারার মা গোটা বিষয়টা বিশ্বাস করে নেয়। তারপর নির্দিষ্ট সময়ে সাই কৃষ্ণার গাড়ি এলে তিনি মেয়েকে গাড়িতেও তুলে দেন। গাড়ি ছুটতে আরম্ভ করে। শামশাবাদ পেরিয়ে গাড়ি পৌঁছয় সুলতানপুরার কাছে। ততক্ষণে আফসারার চোখ লেগে এসেছিল। সুলতানপুরার কাছে পাহাড়ি জঙ্গলের রাস্তায় গাড়ি থামালো সাই কৃষ্ণা, আর তারপর সন্তর্পণে গাড়ির পিছন থেকে গাড়ি ঢাকা দেওয়া ত্রিপলটা নামিয়ে আনলো সে। আফসারা তখনও ঘুমোচ্ছে। আচমকা আফসারার দিকে গাড়ির দরজাটা খুলেই তার মুখে ত্রিপলটা চাপিয়ে শক্ত করে চেপে ধরলো সাই কৃষ্ণা। আফসারার ঘুম ভাঙতেই সে বুঝলো সাই কৃষ্ণা তার শ্বাসরোধ করার চেষ্টা করছে, তাই সে সজোরে হাত পা ছুঁড়তে লাগলো। আর একটা সময় পর সে সজোরে একটা লাথি মারলো মামা সাই কৃষ্ণাকে। ওই লাঠির আঘাতে দূরে ছিটকে গিয়ে পড়লো সাই কৃষ্ণা। আর সেই সুযোগে মুখ থেকে ত্রিপলটা সরিয়ে পালানোর চেষ্টা করলো আফসারা, কিন্তু বেশি দূর পালাতে পারলো না সে। আফসারাকে পিছন থেকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল সাই কৃষ্ণা। আর তারপর হাতের সামনে পড়ে থাকা পাহাড়ের বড় পাথরের নুড়ি দিয়ে সে সজোরে আঘাত করলো আফসারার মুখে।
প্রবল যন্ত্রণায় চিৎকারে ফেটে পড়ল আফসারা। কিন্তু ওই পাহাড়ি জঙ্গলের পথে আফসারা চিৎকার কেউ শুনতে পেল না। এরপর সেই নুড়ি দিয়ে সাইকৃষ্ণা আফসারাকে ততক্ষণ অবধি আঘাত করতে লাগলো যতক্ষণ অবধি সে নিশ্চিত হলো যে আফসারা সত্যি সত্যি মারা গেছে। এরপর সাইকৃষ্ণা আফসারার মৃতদেহকে নিজের গাড়ির বুট স্পেসে ঢোকায়, আর তারপর সেই গাড়ি ড্রাইভ করে সে ফিরে আসে নিজের বাড়িতে। নিজের বাড়ির পার্কিং লটে ডিএসপি সমেত গাড়িটাকে রেখে চুপচাপ ঘরে ঢুকে যায় সাইকৃষ্ণা। 4 জুন সারাদিন ধরে সাইকৃষ্ণা প্ল্যান করতে থাকে ঠিক কোন জায়গায় নিরাপদে আফসারার লাশটাকে লুকানো যায়। আর এদিকে গাড়ি থেকে যাতে গন্ধ না বেরোয় তাই সাইকৃষ্ণা বেশ কয়েকবার নিজের গাড়িতে রুম ফ্রেশনারও স্প্রে করে। এবার একটা তথ্য জানলে শিউরে উঠবেন। 5 জুন যখন সাইকৃষ্ণা থানায় গিয়ে আফসারার মিসিং রিপোর্ট লেখাচ্ছিল তখনও সাইকৃষ্ণার বাড়ির পার্কিং লটেই আফসারার মৃতদেহটা পড়েছিল। হ্যাঁ, থানা থেকে ফেরার পর সেদিন অর্থাৎ 5 জুন রাতে সাইকৃষ্ণা আফসারার ডেটাকে নিয়ে পৌঁছে যায় বাঙ্গারু মাইসামা মন্দিরের পিছন দিকে। ওখানেই রয়েছে স্থানীয় সরকারি সাব রেজিস্ট্রারের অফিস। সাইকৃষ্ণা লক্ষ্য করেছিল সেখানে একটা ম্যানহোল সর্বক্ষণ খোলাই পড়ে থাকে, তাই সে স্থির করে সেই ম্যানহোলের মধ্যে আফসারার বডিটাকে ঢুকিয়ে তার মধ্যে মাটি চাপা দিয়ে সিমেন্টের মাধ্যমে সিল করে দেবে। আর সাব রেজিস্ট্রার অফিসের লোকেরা ভাববে পুরসভার তরফ থেকে ম্যানহোল বোঝানোর কাজ হয়েছে। 6 জুন ভোরবেলা 2 লরি মাটি এনে আফসারার বডি সমেত পুরো ম্যানহোলটাকে জ্যাম করে দেয় সাইকৃষ্ণা। আমি আগেই বলেছিলাম সাইকৃষ্ণা কনস্ট্রাকশনের ব্যবসা করত, তাই তার মাটি জোগাড় করতেও অসুবিধা হয় না। ম্যানহোলে মাটি দেওয়ার পর সেটাকে সিমেন্ট দিয়ে সিল করে সাইকৃষ্ণা ভেবেছিল যে সে বেঁচে যাবে। কিন্তু কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। তাই পুলিশের কড়া ডোজ পড়তেই গড় গড়িয়ে সবটা স্বীকার করে ফেলে সাইকৃষ্ণা। ম্যানহোলের ভিতর থেকে আফসারা গড়িয়ে উদ্ধার হয়। আর তারপর খবরের কাগজে সাইকৃষ্ণা এবং আফসারা ছবি বেরোতেই এই কেসের একটা অভাবনীয় টুইস্ট মাথা ঘুরিয়ে দেয় পুলিশ সহ গোটা হায়দ্রাবাদের। কি সেই টুইস্ট? এবার সেটাই বলবো। আইয়াগারি সাইকৃষ্ণার করা এই ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদ করে যখন গোটা হায়দ্রাবাদ মৃত আফসারার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, তার অকাল মৃত্যুতে জাস্টিস চাইছে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা এই কেসটাকে সম্পূর্ণভাবে অন্যদিকে নিয়ে চলে যায়। নিউজ পেপারে আফসারার ছবি প্রকাশ পেতেই কোয়েম্বাটোরের এক বয়স্ক মহিলা দাবি করে বসেন, এটা তো আমার বৌমার ছবি, আর এই মেয়েটার জন্যই আমার ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। কি আপনারাও চমকে গেলেন তো? ঠিক এমন ভাবেই গোটা হায়দ্রাবাদও চমকে গেছিল কোয়েম্বাটোর নিবাসী মৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কার্তিক রাজার মায়ের কথা শুনে। এবার বলি আসল ঘটনাটা ঠিক কি হয়েছিল। কোয়েম্বাটোর নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার কার্তিক রাজার সঙ্গে সত্যি সত্যি বিয়ে হয়েছিল টিভি নায়িকা করুগান্তি আফসারার। বিয়ের পর মাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতো আফসারা, কিন্তু আফসারা আর তার মা নাকি কার্তিক রাজাকে সমানে টাকা পয়সার জন্য শোষণ করত। আফসারা আর তার মায়ের বিলাসবহুল জীবন যাপন, দামি দামি জামা কাপড় এবং গয়না কেনা, উইকেন্ডে পার্টি করে বেড়ানো, বিদেশি কসমেটিক্স কেনা, এই সব কিছুরই বিল পেমেন্ট করতে হতো আফসারার স্বামী কার্তিক রাজাকে। তামিল সিনেমায় চান্স পাওয়ার জন্য মাঝে মধ্যে প্রডিউসার ডিরেক্টরদের ডেকে পার্টি দিত আফসারা, সেই বিলও মেটাতে হতো কার্তিক রাজাকে। কার্তিকের মা ধনলক্ষ্মী দেবীর বয়ান অনুযায়ী আফসারা আমার ছেলেকে বিয়ে করেছিল শুধুমাত্র ওর মোটা মাইনের চাকরি দেখে। ওই 2 মা মেয়ে মিলে আমার ছেলেটাকে পাগল করে দিয়েছিল। ওদের লাইফস্টাইল মেনটেন করার জন্য আমার ছেলে 25 লক্ষ টাকা ব্যাংক লোনও নিয়েছিল, কিন্তু তাতেও মা মেয়ের খিদে মেটেনি, ওরা আরও চাইতো। এরপর যখন আমার ছেলের কাছে টাকা ফুরিয়ে এলো তখন মা মেয়ে মিলে আমার ছেলের নামে পুলিশ কমপ্লেন করে দিল। আমার ছেলে নাকি আফসারাকে পৌঁছে অত্যাচার করত। ওই মিথ্যে মামলায় আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল, 15 দিন জেলে রাখলো। জেল থেকে ফেরার পর সামাজিক অসম্মানের ভয়ে আমার ছেলেটা বাধ্য হয়ে সুইসাইড করলো। আর তারপরেই আচমকা একদিন মা মেয়ে মিলে কোয়েম্বাটোর ছেড়ে পালিয়ে গেল। তাই আফসারার সঙ্গে যা হয়েছে সেটা উপরওয়ালাই করেছে। আমার ছেলেটাকে মা মেয়ে মিলে খেয়ে নিয়েছিল। এবার আফসারার মাও বুঝবে সন্তান হারানোর জ্বালা নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা। মৃত কার্তিক রাজার মা ধনলক্ষ্মী দেবীর এই একটা ইন্টারভিউ আফসারার প্রতি জনতার সমস্ত সহানুভূতি কেড়ে নেয়। লোকে বলতে শুরু করে আফসারার এই অবস্থার জন্য দায়ী ওর কর্মা। কিন্তু পুলিশ তো আর কর্মার উপর সবটা ছেড়ে দিতে পারে না, তাদের তো আইনের উপরই নির্ভর করে এগোতে হয়। তাই আদালতে কেস ওঠে, আর তারপর 2 বছর ট্রায়াল চলার পর অবশেষে আদালতের তরফ থেকে আইয়াগেরি সাইকৃষ্ণাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি আফসারার পরিবারের জন্য সাইকৃষ্ণাকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ারও আদেশ দেয় আদালত। আপাতত ভাগ্নি আফসারার খুন দায়ে জেলেই দিন কাটছে মামা আইয়াগেরি সাইকৃষ্ণার। কিন্তু এটাই বোধহয় সাম্প্রতিককালের সেই একমাত্র কেস যেখানে খুন হওয়ার পরেও ভিকটিমের প্রতি মানুষের কোনো সহমর্মিতা নেই।
উল্টে সবাই এখন কথা বলছে অপ্সরার স্বামী অকাল মৃত কার্তিক রাজাকে নিয়ে। জীবনের কি আশ্চর্য খেলা, তাই না? যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কোনো সম্পর্কে জড়ানোর আগে চোখ কান খোলা রাখবেন। নমস্কার।